শেখ হাসিনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই অভ্যুত্থানে গুলি, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন। অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। আইন শৃঙ্খলার উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় সহ নানা দাবিতে বিএনপির সমাবেশ চলবে জেলা পর্যায়ে। কুড়িগ্রাম সীমান্তে অবৈধ সিসিটিভি ক্যামেরা সরালো ভারত, বিজিবির কড়া প্রতিবাদের মুখে বিএসএফ এর পদক্ষেপ। যমুনা রেল সেতুতে চলল যাত্রীবাহী ট্রেন, 18ই মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন। সড়ক সেতুতে ট্রেন চলাচল বন্ধ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিনি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। শেখ হাসিনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করার প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মিলেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদন বলছে, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়, যার মধ্যে শিশু 12 থেকে 13%। শিশুদের নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন, হত্যা ও পঙ্গু করার তথ্য তুলে ধরে বলা হয়, হতাহতদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জানান, বিক্ষোভ দমনের কৌশল হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। সেই সাথে নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে এ পর্যন্ত 8 জেলায় গ্রেপ্তার করা হয়েছে 134 জনকে। এর মধ্যে গাজীপুরেই রয়েছে 48 জন। এ নিয়ে 4 দিনে সেখানে 309 জনকে গ্রেপ্তার করা হলো। বাগেরহাটে অস্ত্র, গুলিসহ আওয়ামী লীগের 12 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বাহুবল উপজেলার সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুরে গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 15 নেতাকর্মী। খাগড়াছড়িতে 18, নোয়াখালীতে 13, ময়মনসিংহে 22 এবং সাভারে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ধীরে ধীরে অবৈধ সব অস্ত্র উদ্ধার করা হবে বলেও জানান তিনি। সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও 45তম জাতীয় সমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় আনসার বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে উপদেষ্টা আরও বলেন, আন্দোলনে আনসার সদস্যদের যেসব দাবি যৌক্তিক তা গুরুত্ব দিয়ে মানা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হইতেছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। মুন্সিগঞ্জে সিরাজদি খানের রোমান শেখ নামের এক নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে সিরাজদি খান থানায় হামলা হয়েছে। বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও 4টি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার বেলা 11:30টার দিকে নিখোঁজ যুবক রোমানের সন্ধানের দাবিতে সিরাজদি খান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। পরে মানববন্ধন শেষে থানায় হামলা করে ভাঙচুর চালায় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত 21শে জানুয়ারি 9ম শ্রেণীর শিক্ষার্থী রোমান অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় সিরাজদি খান থানায় মামলা দায়ের করেন নিখোঁজদের বাবা মিরাজ শেখ। রোমানের ব্যবহৃত যে ইজি বাইকটি সেটি আমরা উদ্ধার করি। এরপর বাকি তথ্য সংগ্রহের জন্য এবং ভিকটিমকে উদ্ধারের জন্য আরও জিজ্ঞাসাবাদের জন্য আমরা আসামির রিমান্ডের আবেদন করি। সেই রিমান্ড হিয়ারিং এখনও পেন্ডিং রয়েছে। এর মধ্যেই তার স্কুলের সহপাঠী সহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানার সামনে মানববন্ধন করতে এসে
হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে এবং কিছু ভাঙচুর করে। বরিশালে সাইবার নিরাপত্তা আইনে অর্ধ শতাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় করা এসব মামলা বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। মামলার বেশিরভাগ আসামি বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। মত প্রকাশের কারণে সাইবার আইনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবে বরিশালের 59টি মামলা প্রত্যাহার করা হয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে ওই মামলাগুলো করা হয়েছিল। প্রত্যাহার করা মামলার মধ্যে সাইবার ট্রাইব্যুনালের 49টি, সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা 9টি ও একটি জিডি রয়েছে। এছাড়া 140টি গায়েবী মামলা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার আমলে আমাদের এখানে অসংখ্য মামলা, রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছিল। সেই মামলাসমূহ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী মোট 57টি মোকদ্দমা অদ্য পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। আমরা 161টা মামলা পেয়েছি, সেখানে আমরা 140টা মামলা রাজনৈতিক বিবেচনায় আমরা পর্যবেক্ষণ করে এবং বিচার বিশ্লেষণ করে 140টি মামলা আমরা প্রত্যাহারের জন্য আইন ও সংসদ বিচার বিষয়ক মন্ত্রণালয়ে আমরা ওই চিঠির বরাবরে তাদের কাছে আমরা সেই লিস্টগুলো প্রেরণ করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ নানা দাবিতে আজ থেকে শুরু হয়েছে বিএনপির জেলা পর্যায়ের সমাবেশ। প্রথম দিন খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী এই 6 জেলাতে পালন করা হচ্ছে কর্মসূচি। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত 64 জেলায় সমাবেশ করবে দলটি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়াও দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ চাইবে তারা। পাশাপাশি রয়েছে ফ্যাসিবাদী নানা চক্রান্ত মোকাবিলার দাবিও। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বাঁশজানি সীমান্তে স্থাপিত সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত 11:30টার দিকে ক্যামেরাটি খুলে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার জোড়া মসজিদের কাছে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দেয় বিএসএফ। বিজিবি জানায় ওই এলাকার শূন্যরেখায় নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলা ও সীমান্তের 150 গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে একমত হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। অবশেষে অপেক্ষার অবসান। যমুনা রেল সেতুতে চলল যাত্রীবাহী ট্রেন। সকালে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্ক সিটি দিয়ে শুরু হয় বাণিজ্যিক কার্যক্রম। প্রাথমিকভাবে 1 লেন দিয়ে চলাচল করলেও 18ই মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লেনেই চলবে ট্রেন। যমুনার উপর ডাবল ট্র্যাক ডুয়েল গেজের এই রেল সেতু নির্মাণ শুরু হয় 2020 সালের 3 মার্চ। কাজ শেষ হয় 2024 সালের ডিসেম্বরে। বুধবার শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। বেলা 11টার দিকে এই সেতু অতিক্রম করে সিল্ক সিটি এক্সপ্রেস। দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজগঞ্জ রেল সেতুতে আজকে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো। এতে আমরা সিরাজগঞ্জবাসী খুবই আনন্দিত। আগে যাত্রীর সময় লাগতো বেশি, আমরা সিরাজগঞ্জবাসী খুবই আনন্দিত, খুব খুশি এবং অল্প সময়ের ভিতরে সিরাজগঞ্জ চলে আসতে পেরেছে, আনন্দের ব্যাপার। শুরুতে আপলাইনেই চলবে 2 পারের ট্রেন। অন্যদিকে আগের সেতু দিয়ে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসে ছিল শেষ ট্রেন। নতুন সেতু দিয়ে চলাচল শুরুতে খুশি নির্মাণ সংশ্লিষ্টরা। এখানে কাজ করতে পেরে এবং সাকসেসফুলি কাজটা শেষ হয়েছে এবং আজকে ট্রেন চলাচলও শুরু করলো বাণিজ্যিকভাবে। তো আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। কাজের এই সফলতাটা আজকে দেখলাম যে যাত্রীবাহী ট্রেন আমাদের সামনে দিয়ে গেল, এতে আমাদের আসলে অনেক ভালো লাগছে। যাত্রীবাহী ট্রেন চলাচলের মাধ্যমে যমুনা রেল সেতুর বাণিজ্যিক কার্যক্রমও শুরু। 2 লেনেই চলাচল শুরু হচ্ছে 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর। এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন সেটা চলাচল শুরু করলো এবং এখন থেকে প্রত্যেকটা ট্রেনে এই ব্রিজের উপর দিয়ে, এই আপলাইনের উপর দিয়ে যাওয়া আসা করবে। কারণ যে পূর্বের যে ব্রিজটা ছিল সেটা বর্তমানে বন্ধ থাকবে এবং ওখানের যে লাইনটা সেটা শিফটিং শুরু করবে। 4.8 কিলোমিটারের এই সেতু নির্মাণে খরচ 16,780 কোটি টাকা। আর এই প্রকল্প বাস্তবায়ন করছে জাপানের প্রতিষ্ঠান ওটিজি ও IHI। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাঁদগাঁও থানার মামলায় আদালতে তুলে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান,
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নগরের চাঁদগাঁও থানায় গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটে। এ মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে চট্টগ্রাম নগরীতে শিক্ষার্থী সহ 10 জন নিহত হন। আহত হন 500-র বেশি মানুষ। এ ঘটনায় থানা ও আদালতে 82টির বেশি মামলা হয়। রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার তানভীর সালেহিন ইমনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আটক করে ঢাকায় নেওয়া হয়। পুলিশ জানায় ঢাকা থেকে ডিবির দল গিয়ে এসপি তানভীর সালেহিন ইমনকে আটক করে। তবে কেন বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি। এসপি তানভীর সালেহিনের বাড়ি কিশোরগঞ্জে। তিনি 28তম বিসিএস পুলিশ ক্যাডারে 2010 সালে যোগ দেন এবং 2022 সালে এসপি হিসেবে পদোন্নতি পান। 5ই আগস্টের পর তাকে রাজশাহী সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। জানা গেছে, তানভীর সালেহিনের বাবা মোহাম্মদ ইকবাল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। শেরপুরে বিদ্যুৎ স্পর্শে আকরাম হোসেন ও হানিফ উদ্দিন নামে 2 কৃষকের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার পূর্ব সাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ধান খেতে পানি দিতে যান আকরাম হোসেন ও হানিফ উদ্দিন। এ সময় সেচ পাম্পটি চালু করতে গেলে বিদ্যুৎ স্পর্শ হন আকরাম হোসেন। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল হানিফও বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ফরিদপুরের আদমপুর চুনাঘাটা বেড়িবাঁধ ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় অটো বাইকের 2 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। নিহতরা হলেন সদর উপজেলার খলিল মণ্ডলের হাট এলাকার হাশেম পটাদার ও লাবলু। দুপুর 12টার দিকে ফরিদপুর শহরে আসার সময় চুনাঘাটা ব্রিজ এলাকায় একটি ট্রাক অটো বাইকটিকে ধাক্কা দিলে 6 জন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লায় কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ হলেও রক্ষণাবেক্ষণে হয়নি কোনো বরাদ্দ। শুধুমাত্র দানের উপর নির্ভরশীল হওয়ায় বিদ্যুৎ বিল সহ মসজিদের রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে কমিটি। কুমিল্লার 8টি মডেল মসজিদে মোট বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে 40 লাখ টাকা। সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ চায় কমিটি ও এলাকাবাসী। কুমিল্লা জেলায় মোট 11টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়। এর মাধ্যমে কার্যক্রম চালু হয়েছে 8টি। গত 2-3 বছরে বিভিন্ন সময়ে উদ্বোধন করা হয় এসব মসজিদ। একটি মসজিদে প্রতি মাসে কমপক্ষে 40,000 টাকা বিদ্যুৎ বিল আসে। 8টিতে বকেয়া 40 লাখ টাকারও বেশি। মসজিদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন, ইমাম মুয়াজ্জিনের বেতন ছাড়া অন্যান্য সব খরচই আসে মুসল্লিদের দানের টাকায়। কিন্তু তুলনামূলক কম জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পর্যাপ্ত দান বা সহায়তা মিলছে না। অবশ্যই এটা চাপ হয়ে যায় আমাদের জন্য, কারণ আমাদের টাকা আসে মাত্র 50 বা কিছু বেশি আসে, কিন্তু এটা আমাদের দানের টাকা দিয়ে আমাদের বিদ্যুৎ পরিশোধ করা সম্ভব না। দানের টাকাটাই হলো আমাদের ইনকাম আর কি। তো এই দানের টাকা যেটা আসে সেটা একেবারেই স্বল্প, সেটা দিয়ে আসলে সংকলন হয় না আমাদের বিদ্যুৎ বিল। 2-1টা মসজিদ শুধু আমরা কিছু টাকা পরিশোধ করতে পারছি, বাকি টাকাটা আমাদের বকেয়া রয়ে গেছে আর কি। এদিকে বিল সাশ্রয়ে বৈদ্যুতিক লাইন পরিবর্তন এবং অপচয় রোধের পরামর্শ জেলা প্রশাসনের। বকেয়া পরিশোধে বিত্তবানদের সহায়তারও আহ্বান জানানো হয়েছে। আমরা আমাদের লোড ক্যালকুলেট করে মিনিমাম যতটুকু হলে হয় এটাতে আমরা নামানোর চেষ্টা করেছি। অনেকগুলো মসজিদে এগুলো নামিয়েছি, যার ফলে হবে কি আপনার বিদ্যুৎ বিল কিছুটা কমে আসবে। বকেয়া আছে সঠিক, আমরা চেষ্টা করছি মানুষকে অনুরোধ করে যদি বিদ্যুৎ বিলের যতটুকু কাটানো যায় সমস্যা। জেলা শহরের 4তলা মডেল মসজিদে একসাথে 1200 এবং উপজেলা 3তলা বিশিষ্ট মডেল মসজিদে 800 মুসল্লি একসাথে নামাজ আদায়ের সুযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে পুরনো পদ্ধতি বাতিল করে BIWT এর মাধ্যমে 3টি প্রতিষ্ঠানকে নৌযান পরিচালনায় ইজারা দেওয়া হয়েছে। কমানো হয়েছে যাত্রী ভাড়াও। নৌরুটটি সিন্ডিকেট মুক্ত হওয়ায় খুশি সন্দ্বীপবাসী। মূল ভূখণ্ড থেকে প্রায় 17 কিলোমিটার সাগর পাড়ি দিয়ে যেতে হয় সন্দ্বীপ। জাহাজ, স্পিডবোট, ট্রলার, কাঠের নৌকায়
মৃত্যুকে হাতে নিয়েই যাতায়াত 5 লাখ মানুষের। এছাড়া বেহাল ঘাট, সময়মতো টিকিট না পাওয়া এবং বাড়তি ভাড়া তো আছেই। এক যুগের বেশি সময় ধরে চট্টগ্রাম জেলা পরিষদ নৌঘাটটি ইজারা দিয়ে পরিচালনা করে আসছিল। সম্প্রতি সন্দ্বীপবাসীর দাবির মুখে নৌপথটি পরিচালনার দায়িত্ব পায় বিআইডব্লিউটিএ। ভবিষ্যতে এই ধরনের যে অনিশ্চয়তা, অনিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের যাতায়াত করা লাগতো, সেই যাতায়াত থেকে আমরা এই অনিরাপত্তা থেকে আমরা অনেকখানি মুক্ত হব। এখন যে মিলে আছে এই মিলে থাকলে আমরা সন্তুষ্ট, যার কারণ আমাদের যাতায়াতটা আগে যে কমপ্লেইন ছিল এই কমপ্লেইনটা আর নেক্সট টাইমে থাকবে না। আগে এই রুটে স্পিডবোটের সর্বনিম্ন ভাড়া ছিল 350 টাকা, এখন তা নির্ধারণ করা হয়েছে 250 টাকা। এছাড়া সার্ভিস ও মালামাল বোটে এবং স্টিমারে 100 টাকা কমিয়ে যাত্রী ভাড়া করা হয়েছে 120 টাকা। সদরঘাটে ঢুকেন আপনি 10 টাকা দিয়ে ঢুকে, তারপরে যে লঞ্চে চলেন লঞ্চ যে ভাড়া নেয় বা বোট যে ভাড়া নেয়, তো সেরকম হবে সিস্টেমটাই। এখানেও সেই সিস্টেমটাই আমরা এস্টাবলিশ করলাম। এই সিস্টেমটা এখানে ছিল না, এটা আগে সিন্ডিকেটের মধ্যে ছিল, তারা ভাড়াটা ফিক্স করে দিত। এখন এই ভাড়াটা ফিক্স থাকবে, ভাড়া মালিক তুলবে। বিআইডব্লিউটি এর অধীনে উন্মুক্ত ঘোষণা করায় ঘাটতি দিয়ে এখন বৈধ নৌযানে যাত্রীরা পারাপার হতে পারবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। যদি মনে করো যে আরও কয়েকটা রোড পারমিট দেওয়া দরকার, তাহলে সেক্ষেত্রে সেই রোড পারমিট আমরা দিব। আর যদি দেখি যে না, এখানে যারা চাচ্ছে তাদের সেরকম স্পিড বোট নাই, তাদের নিরাপত্তার জন্য সমস্যা হবে, তাহলে আমরা সেক্ষেত্রে দিব না। নতুন প্রক্রিয়ায় সন্দ্বীপের অর্থনীতি, বাণিজ্য ও স্বাস্থ্য খাতে নতুন গতির পাশাপাশি পর্যটন খাত সমৃদ্ধ হবে বলে আশা স্থানীয়দের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খোলা পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে খাজা, মক্কা ও জব্বার সুইটকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম যাতে বাড়াতে না পারে সেজন্য বাজার তদারকিতে নেমেছেন তারা। মূল্য তালিকা, ক্রয় বিক্রয়ের রসিদ যাচাই বাছাইয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আর্লি সিজনে যদি দাম সহনীয় মাত্রা থাকে, রমজান আসলে এটার দাম কোনোভাবেই অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই বিষয়টা আমরা আজকে ব্যবসায়ীদেরকে বারবার সতর্ক করে দিয়েছি এবং তারা যেন ক্রয় ভাউচার রাখে, বিক্রয় ভাউচার তারা যেন প্রদান করে, আর তারা যেন মূল্য তালিকা রাখে, আর কোনোভাবেই যেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে যুক্ত না থাকে। শিমুল ফুলের লালচে আভায় রঙিন হয়ে উঠেছে জাদুকাটা নদীর তীর। সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ এটি। যাতায়াত ও পরিবেশ বান্ধব আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে বাড়বে পর্যটক। ভারত সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদীর তীরে দেশের সবচেয়ে বড় এই শিমুল বাগান। মাঘের শেষে থেকেই ফুলের বাগানে রঙের খেলা। নদীর এলো হাওয়ায় দোল খাওয়ায় ফুলের রক্তিম আভায় মনোহরী সুনামগঞ্জের তাহিরপুরের এই বাগান। আমি সিলেট থেকে এখানে আসছি ঘুরতে, খুব ভালো লাগছে, পরিবেশটাও আমার কাছে ভালো মনে হয়েছে। এই পরিবেশে এসে নিজে এনজয় করার মতো একটা প্লেস। শিমুল বাগান খুবই সুন্দর এবং এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। ফাল্গুন থেকেই এই বাগানে ভিড় করেন প্রকৃতিপ্রেমী শৌখিন পর্যটকরা। বাগানের পরিবেশ মুগ্ধতা ছড়ালেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। জেলা সদর থেকে এখানে যাতায়াত সহজ করার পাশাপাশি পরিবেশ বান্ধব আবাসন সুবিধার দাবি পর্যটকদের। স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট ও রেস্টরুম না থাকায় আছে বিড়ম্বনাও। এখানে যদি একটু ড্রেসিং সিস্টেম থাকে বা দূর থেকে অনেক পর্যটক আসে এখানে, তারা মানে একটু সুযোগ সুবিধা ভালো হতো। এই একটা ওয়াশরুম, ভালো একটা ড্রেস আপ চেঞ্জ, অনেক আমাদের মা বোন মহিলারা আছে তাদের জন্য একটা ড্রেস আপ চেঞ্জ করার জন্য একটা রুম হলেও ভালো হবে। রাস্তার ব্যাপারটা হচ্ছে যে তাহিরপুর ঘুরে এখন আসতে হয়। সীমাবদ্ধতার মধ্যেও পর্যটক বাড়বে এমন প্রত্যাশা শিমুল বাগান মালিকদের। আমরা স্যানিটেশনের ব্যবস্থা অলরেডি করে ফেলেছি এবং আরেকটা স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে। এখানে ড্রেসিং, কাপড় চেঞ্জ করার জন্য পর্যটকরা যে ছবি তুলবে, কাপড় চেঞ্জ করার জন্য একটা ওয়াশরুম, সব বড় বেডরুমের মতো করে দেওয়া হবে। আর গার্ডেন চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। 2002 সালে হাওর ভিত্তিক পর্যটন এলাকা তাহিরপুরে 2400 শতক জমিতে প্রায় 3000 শিমুল গাছ লাগিয়েছিলেন বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার
রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাফির বাবা হাবিবুর রহমান জানান, দুর্বৃত্তরা বাড়ির বাইরে থেকে দরজা আটকে আগুন দেয়, তবে অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন তারা। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি প্রশাসন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে থেমে থাকা একটি বাসে আগুনে মারা গেছেন চালকের সহকারী জাহাবীর মিয়া। গতরাত 2:30টার দিকে বালিগাঁও বাজার সেতুতে দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়েই লৌহজং ও টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এ সময় বাসে ঘুমিয়ে থাকা জাহাবীর অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তবে এই আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। নরসিংদীতে ধানক্ষেত থেকে শ্রমিক এরশাদ মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শহরের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি এরশাদ মিয়া। আজ দুপুরে কামারগাঁও এলাকায় ধানক্ষেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মেহেরপুরে দুর্ঘটনা রোধে রাস্তায় অবৈধ যানবাহন বন্ধ এবং শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে গাংনী উপজেলার বামন্দিতে এ অভিযান চালানো হয়। এ সময় আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় 18,000 টাকা জরিমানা আদায় করা হয়। জনসচেতনতায় এমন অভিযান চলবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যেন সড়কের যে যান চলাচলগুলো আছে, যারা যানবাহন চালনা করছেন, বাস মালিক সমিতির যারা আছেন, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার যারা আছেন, সকলকে সতর্ক করার উদ্দেশ্যে যেন তারা আইন শৃঙ্খলা মেনে সড়কে যানবাহন চালনা করেন। রাজবাড়ীতে মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা ঘটনা 2 দিন পরেও দোষীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন। আগামী 24 ঘন্টার মধ্যে আসামিদের না ধরা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গত সোমবার সাংবাদিক ইমরান হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। শত শত বছরের ঐতিহ্য ধরে রাখতে বগুড়ার গাবতলীর ইছামতি নদীর তীরে বসেছে পোড়াদহ মেলা। 2 দিনের এই মেলার প্রথম দিনে দর্শনার্থীদের আকৃষ্ট করেছে বড় বড় মাছ আর বাহারি মিষ্টি। একই স্থানে আগামীকাল হবে বউ মেলা। এই আয়োজন ঘিরে আশপাশের গ্রামে এখন উৎসবের আমেজ। প্রতি বছর মাঘের শেষ বুধবার বগুড়ায় আয়োজন করা হয় পোড়াদহ মেলার। প্রায় 400 বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে এবারও ইছামতি নদীর তীরে বসেছে এই ঐতিহ্যবাহী মেলা। গ্রামীণ সংস্কৃতির পাশাপাশি বিশাল আকৃতির মাছ ও মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বুধবার ভোর থেকে শুরু হওয়া এ মেলায় আনা হয় বিশাল আকৃতির রুই, কাতলা, বোয়াল সহ আরও অনেক দেশি বিদেশি মাছ। আগের বছরগুলোতে মেলায় 40 থেকে 45 কেজি ওজনের মাছ পাওয়া গেলেও এবছর 35 কেজি ওজনের রুই ছিল সর্বোচ্চ। 30 কেজি ওজন এটাই বড় মাছ পাইছি আমরা। এবার মাছের সংখ্যা কম, মাছের দামও কম। এবার রীতি অনুযায়ী জামাইরা শ্বশুরবাড়ির জন্য এই মেলা থেকে মাছ কেনেন। মাছের পাশাপাশি এই মেলার অন্যতম আকর্ষণ রসগোল্লা, সন্দেশ, জিলেপি সহ বিভিন্ন পদের মিষ্টি। 50 মনের মতো মাছ আনছি, তার ভিতরে এটাই সবচেয়ে বড়, 20 কেজি। এর থেকে ছোট আছে, আশা করা যায় সবগুলো বিক্রি হয়ে যাবে। আমি শ্বশুর বাড়িতে আসছি, আমার বাড়ি বগুড়ায়। একটা মাছ কিনলাম, এটা 300 টাকা কেজি। আয়োজকরা বলছেন, অন্যান্য বছরের মতো এবারও দর্শক সমাগমের পাশাপাশি বেচা কেনাও ভালো। প্রায় 400 বছর আগে থেকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এই মেলা। আমার পূর্বপুরুষেরা পরিচালনা করছে। মেলাকে কেন্দ্র করে দাওয়াত দিতে হবে এবং মেলার পরবী জামাইকে দিতে হবে। জামাই সেই টাকা নিয়ে মাছ কিনে শ্বশুরবাড়ি যাবে। বৃহস্পতিবার একই স্থানে নতুন জামাই বউ ও স্বজনদের নিয়ন্ত্রণ জানানোর জন্য আয়োজন করা হয় বউ মেলার। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাতে শহরের হরিকিশোর রায় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত 15টি বাড়ি ও 2টি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায় এই হামলা রাজনৈতিক কারণে নয়, দীর্ঘদিন ধরে এলাকায় দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই এ ঘটনা। দ্রুত হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। নাটোরে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টার দিকে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কালেক্টরেট ভবনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এই সময় বক্তারা বলেন, পরিবেশ দূষণ বর্তমানে অসহনীয় মাত্রায় পৌঁছেছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তারা। এই বিষয়ে আমাদের পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরকে আঙ্গুলিতে করবে এবং মস্তিষ্কে অনুভূতি করবে। সম্পূর্ণ পরিবেশ হলে ক্লাসে তারা। নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল থেকে অবস্থান করছেন তারা। নিজস্ব ক্যাম্পাস করা সহ নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেয়ার দাবিতে দীর্ঘ 7 মাস ধরে বিক্ষোভ সমাবেশ, মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা। তাদের দাবি না মেনে 1 সপ্তাহের মধ্যে কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালীহাতির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়। কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।